একদমই তাই। আমরা বিরতির আগে আপনার কাছে যেটি জানছিলাম যে আপনি বলছিলেন যে নির্বাচিত সরকারের জন্য বেশ কিছু চ্যালেঞ্জ রয়েছে, সেটি সম্পর্কে একটু আপনার কাছে জানতে চাই। কারণ আমরা দেখেছি যে এই যে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে যে সরকারটি চলছিল সেখানে বেশ কিছু কিন্তু আন্দোলন হয়েছে এবং অনেকগুলো আন্দোলনই বলা যায় প্রায় ১.৫ বছর সময় ধরে এই সরকারকে সামাল দিতে হয়েছে। বিএনপির ক্ষেত্রে এই ধরনের কোনো সম্ভাবনা আছে কিনা নির্বাচিত সরকার শপথ গ্রহণ করার পরে? না, মানে এটা আসলে কল্পনা করা মানে ঠিক হবে না যে তারা একটা কি বলবো যে খুবই আহ, মানে সুন্দর একটা পরিস্থিতির মধ্য দিয়ে ক্ষমতায় আরোহণ করবে, যে নতুন যে সরকার আসবে। অবশ্যই বাংলাদেশের যে বিদ্যমান যে চ্যালেঞ্জগুলো রয়েছে, বিদ্যমান চ্যালেঞ্জগুলোর মধ্যে রাজনৈতিক চ্যালেঞ্জ যেমন আছে, বিদ্যমান চ্যালেঞ্জগুলোর মধ্যে অর্থনৈতিক চ্যালেঞ্জ আছে, প্রশাসনিক চ্যালেঞ্জ আছে, সামাজিক চ্যালেঞ্জ আছে। রাজনৈতিক চ্যালেঞ্জগুলোর মধ্যে প্রধান হচ্ছে একটি বিচার প্রক্রিয়া চলছে। যারা জুলাই গণহত্যার সঙ্গে জড়িত, যারা মানুষের বিভিন্নভাবে গুম খুন নিপীড়ন নির্যাতন রাজনৈতিক প্রতিপক্ষকে দমন পীড়নের ক্ষেত্রে যারা দায়ী, তাদের কিন্তু একটা বিচারের প্রক্রিয়া চলছে। সুতরাং এই বিচারকে অব্যাহত রাখা এবং দায়ী যারা আছে তাদের একটি শাস্তি বিধান করা, যথোপযুক্ত শাস্তি বিধান করার দায়িত্ব কিন্তু তাদের রাজনৈতিক ব্যবস্থায়। দ্বিতীয় রাজনৈতিক চ্যালেঞ্জের মধ্যে আছে যে মানুষ একটা পরিবর্তনের আকাঙ্ক্ষার মধ্যে রাষ্ট্রকে পুনর্নির্মাণের আকাঙ্ক্ষা, যে এমন কোনো রাষ্ট্র হবে না যেই রাষ্ট্রটি শুধুমাত্র সাধারণ মানুষের স্বার্থ জলাঞ্জলি দিয়ে একটি বিশেষ গোষ্ঠী বিশেষ দল বিশেষ শ্রেণীকে শুধুমাত্র লালন করবে, তাদের স্বার্থ সুরক্ষা করবে। দেশটা হবে জনগণের। সুতরাং সেখানে কিছু সংস্কারের দরকার, ক্ষমতার কিছু ভারসাম্য আনা দরকার। এই জন্য জাতীয় ঐকমত্য কমিশন কিন্তু বেশ কিছু সংস্কার প্রস্তাব নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে দীর্ঘ আলোচনা করেছে। কাজেই এই গণভোটে ধারণা করা হচ্ছে পূর্ণ রেজাল্ট আমরা পাইনি, কিন্তু ধারণা করা হচ্ছে যে গণভোটে হ্যাঁ জয়যুক্ত হবে। তাহলে রাজনৈতিক চ্যালেঞ্জ হিসেবে সংস্কার বাস্তবায়নের একটা চ্যালেঞ্জ সরকারের সামনে থাকবে। যে যে প্রতিশ্রুতিগুলো তারা দিয়েছে, অবশ্যই বিএনপি বলেছে যে তাদের কিছু নোট অফ ডিসেন্ট আছে, তাদের কিছু কিছু বিষয়ে আপত্তি আছে, সেটি তারা আসলে কতটা বাস্তবায়ন করতে পারবে পারবে না সেটা কিন্তু একটা দেখার ব্যাপার। তৃতীয়ত হচ্ছে যে বাংলাদেশে ফলাফল কোনো ধরনের প্রশ্ন করা ছাড়াই ফলাফল গ্রহণ করার সংস্কৃতি কিন্তু নেই, ফলাফলকে অস্বীকার করার একটা প্রবণতা আছে। আমি দেখেছি যে গতকাল যে নির্বাচনের পরে প্রধানত জামায়াতে ইসলামীর আমির উনি কিন্তু একটা সুন্দর বার্তা দিয়েছেন, যে মানে আমাদের যে গতানুগতিক যে চর্চা সেখান থেকে বেরিয়ে আসার কথা বলেছেন, কিন্তু আবার একই সঙ্গে বেশ কিছু আসনে অভিযোগের প্রসঙ্গ উঠছে, যে শীর্ষ নেতাদের ব্যাপারে ভোট টেম্পারিংয়ের কথা বলা হয়েছে, ব্যালট টেম্পারিংয়ের কথা বলা হয়েছে, বেশ কিছু অভিযোগ তাদের আছে এবং তারা ইলেকশন কমিশনে কিন্তু এই অভিযোগগুলো তুলেছেন। তো আমি ধারণা করি যে এই অভিযোগগুলো খুব গুরুতর কোনো বাধা বা সংকট তৈরি করবে না, কিন্তু রাজনীতিক সংস্কৃতি যদি বদল করতে হয় তাহলে সরকার এবং বিরোধী দল দুটো পক্ষকে এক হয়ে কাজ করতে হবে। সেখানে দুটোকেই কিন্তু একটা বাইসাইকেলের মতো, আমরা সবাই জানি যে গণতন্ত্র একটা বাইসাইকেলের মতো। সুতরাং সরকার যদি একটি চাকা হয় তাহলে বিরোধী দল আরেকটি চাকা। অতীতে আমরা দেখেছি যে বিরোধী দল যখন পার্লামেন্টে যায় তখন তাদের বনিবনা হয় না, একে অন্যকে ভয়ানকভাবে ক্ষমতার দ্বন্দ্বে লিপ্ত হন এবং তারপরে তাদের মধ্যে দূরত্ব তৈরি হয়, পার্লামেন্ট থেকে বয়কটের ঘটনা ঘটে, রাস্তার আন্দোলন ঘটে এবং তারপরে ঘটে। এটি একটি চ্যালেঞ্জ আছে। সুতরাং তারা বিরোধী দলকে কিভাবে অ্যাকোমোডেট করছেন এবং সংস্কারের মাধ্যমে বেশ কিছু প্রস্তাবনা কিন্তু আছে, প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি পার্লামেন্টের ক্ষমতা ভারসাম্য তৈরি করা, পার্টি প্রধান প্রধানমন্ত্রী তাদের মধ্যে ভারসাম্য তৈরি করা, ক্ষমতার মেয়াদ তৈরি করা, সংবিধানের মধ্যে বেশ কিছু আর্টিকেলের মধ্যে পরিবর্তন আনা, এই বিষয়গুলো আছে। আর চ্যালেঞ্জ হচ্ছে, রাজনৈতিক চ্যালেঞ্জ হচ্ছে দুর্নীতির বিরুদ্ধে কমিটমেন্ট আছে। দুর্নীতির বিরুদ্ধে কমিটমেন্টটা তাদের কমপ্লাই করতে হবে জোরালোভাবে, কারণ বাংলাদেশে সবচেয়ে বড় সংকট হচ্ছে দুর্নীতি এবং একই সাথে চাঁদাবাজি নিয়েও কিন্তু প্রশ্ন উঠেছে। হ্যাঁ, এই চ্যালেঞ্জগুলো আমার মনে হয় রাজনৈতিক ফ্রন্টে আছে। তার সঙ্গে আছে আপনার ইকোনমিক চ্যালেঞ্জ। ইকোনমিক চ্যালেঞ্জ আসলে সবচেয়ে বড় চ্যালেঞ্জ আমি মনে করি ইকোনমিক চ্যালেঞ্জ। কারণ আমাদের দেশে এত মানে জনসংখ্যা অধ্যুষিত মানুষ, তাদের কর্মসংস্থানের কোনো সুযোগ নেই, বিনিয়োগ প্রয়োজন, বেসরকারি খাতে বিনিয়োগের প্রবাহ নেই। এখানে কিন্তু গ্যাস বিদ্যুতের ইস্যু আছে, এখানে ইনফ্রাস্ট্রাকচারের বিষয় আছে, এখানে ল অ্যান্ড অর্ডারের বিষয় আছে। এগুলো কিন্তু রক্ষা করে মানুষকে
শিল্পায়নের বিষয় আছে, রপ্তানির বিষয় আছে, তো মানুষকে প্রশিক্ষিত করে তোলার ব্যাপার আছে। সুতরাং আমার মনে হয় যে সব কিছু কিন্তু তাদের ইশতেহারের মধ্যে আছে। বিএনপির ইশতেহারে কিন্তু আমরা পেয়েছি, জামাতের ইশতেহারও আমরা পেয়েছি, এনসিপির ইশতেহারও আমরা পেয়েছি যে এই জিনিসগুলো তারা অ্যাড্রেস করবেন। কিন্তু ইকোনমিক পুনর্গঠনের রাস্তাটা তত সহজ নয়। আমাদের ব্যাংকিং সেক্টর দুর্বল হয়ে গেছে, আমাদের দক্ষ জনবলের ক্ষেত্রে আমাদের দুর্বলতা আছে, আমরা এখনও সেই কারিগরি জ্ঞানসম্পন্ন জনবল গড়ে তুলতে পারিনি। আমরা বিদেশে পাঠাই, আপনি দেখেন যে তারা রেমিটেন্স পাঠায়, কিন্তু তারা কিন্তু অত প্রশিক্ষিত মানুষ না। যে কারণে তাদের রেমিটেন্স কিন্তু প্রশিক্ষিত যদি হতেন তাহলে দেখা যাবে যে আরও বহু গুণ বেশি রেমিটেন্স আমরা পেতাম। সুতরাং আমাদের ব্যাংকিং সেক্টর পুনর্গঠন করা, আমাদের পুঁজিবাজার ঠিক করা, আমাদের শিল্পায়নের ক্ষেত্রে মানে ঋণের প্রবাহ তৈরি করা এবং বেসরকারি বিনিয়োগ বাড়ানো, বিনিয়োগের মাধ্যমে কর্মসংস্থান বাড়ানো, এই বিষয়গুলো কিন্তু বিশেষ করে তরুণদের কথা, তরুণরা প্রথমবার ভোট দিয়েছে, তারা এই আশায় ভোট দিয়েছে যে তাদের কর্মসংস্থানের সুযোগ হবে। বহু শিক্ষিত বেকার হয়ে আছেন, তাদের কাজের সুযোগ তৈরি করতে হবে, কিন্তু সেটা কিভাবে? একই সঙ্গে সামাজিকভাবে তারা অনেক ধরনের কর্মসূচির কথা বলেছেন। বেশ কিছু কি বলবো যে সোশ্যাল সেফটি নেটের আওতায় ফ্যামিলি কার্ড দিবেন, প্রবাসী কার্ড দিবেন, কৃষক কার্ড দিবেন, এই বিষয়গুলো আছে। এ তো ডিটেইল তারা বলেছেন। আমি মনে করি যে এগুলো মানে প্রতিপালন করা কিন্তু একটা বড় ধরনের চ্যালেঞ্জ। তারপরে হচ্ছে যে প্রশাসনিক চ্যালেঞ্জ, বা প্রশাসনিক চ্যালেঞ্জের মধ্যে আপনি দেখেন যে আমাদের ব্যুরোক্রেসি, আমলাতন্ত্র এখনও কিন্তু একটা বড় বাধা আমাদের সিদ্ধান্ত গ্রহণ এবং বাস্তবায়নের পথে। সেটি নতুন সরকারকে কিন্তু খুব সাহসের সঙ্গে মোকাবেলা করতে হবে। এই ব্যুরোক্রেসিকে যদি আপনি সহজ সরল করতে না পারেন, জনমুখী করতে না পারেন, তাহলে দেখা যাবে যে মানুষ জনবান্ধব সার্ভিস পাচ্ছে না, যে মানুষ তাদের অভাব অভিযোগ নিয়ে আলোচনা করতে পারছে না এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে বিলম্ব ঘটছে। এটি হচ্ছে যে প্রশাসনিক চ্যালেঞ্জ। বিচার বিভাগীয় চ্যালেঞ্জ আছে। আপনি এখনও মানুষ বিচারের দোরগোড়ায় গিয়ে কিন্তু নীরবে নিভৃতে কাঁদছে, মানুষ কিন্তু বিচার পায় না। দীর্ঘসূত্রিতা একটা ব্যাপার আছে, সেটা উচ্চ আদালত হোক, নিম্ন আদালত হোক, ল এনফোর্সিং এজেন্সির কাছে, পুলিশের কাছে মানুষ ভালো সার্ভিস পাচ্ছে কিনা, সেটি তাদের সামনে বড় চ্যালেঞ্জ। সামাজিক ক্ষেত্রে আমি বলেছি, আমরা আরো অন্যান্য বিষয় নিয়ে কথা বলবো জনাব জহিরুল আলম।